ছবি ছিল এবং সেবারও কিন্তু আমি সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছিলাম। এটা নতুন লুক দেখছি, নতুন কোন ছবির জন্য নিশ্চয়ই। আচ্ছা, মঞ্চ, সেখান থেকে টিভি সিরিয়াল, তারপর সেখান থেকে সরাসরি বড় পর্দা, এই জার্নিটা ঠিক কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করো। সহজ ছিল না জানো। প্রথমের দিকে আমার কাজ দেখে আমার কিছু ডিরেক্টরস এবং প্রোডাকশন হাউস আমায় খুব পছন্দ করে। পরবর্তীকালে তারাই আমায় বিভিন্ন জায়গায় রেফার করেছিল, তারপর যা হয় আর। তুমি কিন্তু খুব কম কথা বল, সারাদিন অজস্র ডায়লগ বলতে হয়। আচ্ছা সম্পদা, তুমি এত ভালো অভিনেতা, এত সুন্দর দেখতে, স্মার্ট, হ্যান্ডসাম, হিউজ ফ্যান ফলোয়ার তোমার, নিশ্চয়ই রেগুলারলি কোনো না কোনো মেয়ে তো প্রপোজ করেই। করে না সেটা বলবো না, ইটস ট্রু যে আমি প্রচুর টেক্সট পাই, কিছু দেখি, কিছু দেখার সময় হয়ে ওঠে না, বাট যেগুলো আমি দেখি তার মধ্যে কিছু টেক্সট ইটস রিয়েলি ইমপ্রেসিভ। আমি সেগুলো রেশমিকে ফরওয়ার্ড করে দিই। ওহ রিয়েলি? তো বিয়ে করছো না কেন? কঠিন প্রশ্ন। অনেস্টলি স্পিকিং, দেখো রেশমি এই মুহূর্তে তার ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত, আর আমিও অনেকগুলো নতুন প্রজেক্ট স্টার্ট করছি, ন্যাচুরালি সময় হয়ে উঠছে না, বাট সেরে ফেলবো খুব তাড়াতাড়ি। তবে আমি আগে থেকে ইনভাইট করলাম। ওহ মাই প্লেজার। আচ্ছা, কিছুদিন আগে তুমি জানো নিশ্চয়ই, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটা অনুষ্ঠানে বলিউডের খ্যাতনামা ডিরেক্টর অনুরাগ কাশ্যপ বললেন যে বাংলা সিনেমা নাকি এখন একেবারে ঘাটিয়া। তুমি কি বলবে? নো কমেন্টস। এড়িয়ে যাচ্ছ। দেখো, অনুরাগ বাবু আদৌ বাংলা সিনেমা দেখেন কিনা আমি সত্যিই জানি না, বা কেনই বা উনি এরকম কমেন্টস করলেন, আই রিয়েলি ডোন্ট নো। আর আমার যেটা মনে হয় যে কোনো আর্ট ফর্মকে ঘাটিয়া বলার
রুচি বা শিক্ষা কোনোটাই আমার নেই, তাই আমার এই বিষয়ে কিছু বলার নেই। খুব ডিপ্লোম্যাটিক্যালি এড়িয়ে গেলে কিন্তু। এনিওয়ে, থিয়েটারে নাকি দর্শক হচ্ছে না, অথচ তুমি পার্টিকুলারলি যে সমস্ত দলে অভিনয় করছো সেখানে বিজ্ঞাপন পড়ার সঙ্গে সঙ্গেই হাউসফুল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আখেরে কি থিয়েটারের ক্ষতি হচ্ছে না? আমার সেরকম কিছু মনে হয় না। দেখো, বহু গ্রুপ কিন্তু খুব ভালো ভালো প্রযোজনা করছে, অথচ তারা তো তোমার মতো সেলিব্রিটি ফেস অ্যাড করতে পারছেন না, বা ধরো খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারছেন না, ন্যাচারালি কাউন্টার হচ্ছে না। তোমার কি বক্তব্য? দেখো, আমি তোমার এই কথাটার সাথে একমত হতে পারলাম না, কারণ বহু দিন ধরে মঞ্চে অভিনয় করার সুবাদে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার যেটা মনে হয়, যে কোনো নাটক হাউসফুল হয় বা ধরো দর্শকের মন জয় করে, সেটা দুটো জিনিসের উপর বেস করে। এক হচ্ছে টেক্সট, আর আরেকটা হচ্ছে তোমার অ্যাক্টিং স্কিল। তুমি দেখবে যে ইদানিংকালে কাজের ধরন অনেক বদলে গেছে। আমরা অনেক নতুন নতুন মুখকে আমাদের থিয়েটারে দেখতে পাচ্ছি, সেটা ডিরেক্টরস বলো অথবা অ্যাক্টরসের দিকে। প্রবলেম হচ্ছে হাউ মাচ দে আর স্কিল্ড, তারা তাদের এই ক্রাফটটা কতটা শিখে আসছে এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা হচ্ছে না। আর এই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে সেলিব্রিটি ফেস না থাকলে নাটক কাউন্টার করতে পারছে না বা হাউসফুল হচ্ছে না, তোমার এই বিষয়ে বলতে গেলে তোমাকে আমি আমার উদাহরণ দিয়েই বলছি। ধরো, যে সময় আমি মঞ্চে অভিনয় শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি আমার বয়স তখন অনেকটাই কম, কিন্তু আমি সেই সময় প্রচুর ভালো ভালো কাজ দেখেছি। যেমন ধরো, সেই সময় একদিকে অসিতবাবুর কাজ হচ্ছে, একদিকে মনোজবাবু কাজ করছে, অন্যদিকে নান্দিকা, সায়ক, মানে বাঞ্চ অফ প্রোডাকশনস। এই নাটকগুলো যখন আমরা দেখতাম, আমি তোমায় একটু বলি যে সে সময় এই নাটকগুলো কোনো রকম কোনো সেলিব্রিটি ফেস ছিল না, না, কিন্তু তাও এই নাটকগুলো দিনের পর দিন মানুষের মন জয় করেছে, হলে দর্শক নিয়ে এসেছে, হলে কাউন্টার হয়েছে। আমি আজকের দিনে বলি, ধরো যদি আমার সমবয়সীদের কাজগুলো নিয়ে বলতে হয় আমায়, ধরো একদিকে সৌরভ কাজ করছে, এদিকে দেবাশিসের কাজগুলো বা কৌশিকের কাজটা বলো, যে এদের যে কাজগুলো আমরা দেখি প্রত্যেকটাতেই কি কোনো সেলিব্রিটি ফেস থাকে? না, কিন্তু তাও এই নাটকগুলো দিনের পর দিন মানুষের মন জয় করছে। তা আমার মনে হয় যে এই কথাটা ঠিক না যে সেলিব্রিটি ফেস না থাকলে নাটকের কাউন্টার হবে না বা দর্শক আসবে না। ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় যে, সাপোজ বলছি তোমায়, দেখো যদি ধরো যে আমায় দেখার জন্যে হলে দর্শক আসছে, তো থিয়েটারের লাভ অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমার পার্সোনালি মনে হয় যে আমার নাটকের শোয়ে যদি হলে দুজন দর্শকও থাকে, আমি তো একইভাবে পারফর্ম করবো। হ্যাঁ, মানে তোমার কথা অনুযায়ী একটা ভালো টেক্সট এবং ভালো অভিনেতা, এই দুয়ের সমন্বয়েই একটা নাটক সাকসেসফুল হতে পারে, হাউসফুল হতে পারে, তাই তো? অ্যাবসলিউটলি। আচ্ছা, তাহলে তুমি যে একটু আগে বললে যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই ক্রাফটটা তৈরি হচ্ছে না, সেই স্কিলটা নেই, তো সেটা কেন? দেখো, তুমি যদি এই মুহূর্তে আমাদের বাংলা থিয়েটারে একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি যদি দু চারজনকে বাদ দিই, তাহলে এই মুহূর্তে আমাদের থিয়েটারে কিন্তু ভালো শিক্ষক নেই। অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেল, এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। শুনলাম রাজনীতিতে আসছো। আমার কাছে সেরকম কোনো খবর নেই। আচ্ছা, আচ্ছা সম্পদা, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি রাজনীতিকে উপেক্ষা করে বা এড়িয়ে গিয়ে কিভাবে এগোচ্ছ, মানে কিভাবে কাজ করে যাচ্ছ? দেখো, আমার পার্সোনালি আমি বলছি, আমার যেটা মনে হয় যে আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষই আমার দর্শক, তারা যতদিন আমার পাশে আছে আমি একইভাবে কাজ করব। অসংখ্য ধন্যবাদ তোমায় সম্পদা। আমরা এতক্ষণ কথা বললাম মঞ্চ, টিভি সিরিয়াল এবং চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা সম্পদ বসুর সঙ্গে। সম্পদা, সুযোগ পেলে কিন্তু আবারও ছুটি আড্ডা মারব, সঙ্গে থাকবেন আপনারাও। আজ এই পর্যন্তই, নমস্কার। সম্পদা, এক্সকিউজ মি। হ্যালো, প্লিজ। তোমার নামটা কি যেন
বললে? মেরিলিনা, মেরিলিনা সরকার। অভিনয় করো? না, ইচ্ছে করে না? হ্যাঁ মানে ইচ্ছে তো আছেই। গুড, ভেরি গুড। আমার সাথে যোগাযোগ রেখো। ওকে। হ্যালো, কে আপনি? এখানে কি করছেন? আর বাড়ির মধ্যে ঢুকলেনই বা কি করে? আমি মানবেন্দ্র মজুমদার, অধীর মজুমদারের ছেলে। কে অধীর মজুমদার? আগে এই শোন তো, শোন তো, এই শোন তো। দাদা বলুন। কোথায় ছিলিস এতক্ষণ? হ্যাঁ, দাদা তোমার গাড়ি থেকে ব্যাগটা। এই লোকটা বাড়ির মধ্যে ঢুকলো কি করে? ও আমি ঢুকিয়েছি। আমি ঢুকিয়েছি মানে? চেনা নেই, শোনা নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তুই হুট করে একটা লোককে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিবি? এই তো দিন দিন কি কাণ্ড, কেন লোক পাচ্ছে না? দাদা এক মিনিট, একটা মিনিট আমার কথা শোনো, একটা মিনিট। হ্যাঁ, সকালবেলা আমি যখন বাজার করতে যাচ্ছি তখন থেকে উনি গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উনি বললেন তোমার সাথে দেখা করতে চাই। বিশ্বাস করো দাদা আমি একদম পাত্তা দিই, কারণ এরকম প্রচুর লোক আসে, সবার সাথে তো আর। যাই হোক, আমি বললাম দাদা শুটিং আছে, দেখা হবে না বলে আমি বাজারে চলে গেছি। ও বাবা, ফিরেও দেখি তখন উনি দাঁড়িয়ে আছেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি দরকারটা কি। উনি বললেন খুব জরুরি দরকার। আচ্ছা, উনি নাকি তোমার বাবার বন্ধুর ছেলে। হ্যাঁ, এবার কাকাবাবুর নামটা শোনার পরই আমি ওনাকে। বাবার বন্ধুর ছেলে? হ্যাঁ। কোন বন্ধুর ছেলে? এবার দাঁড়িয়ে কথা বললে দাঁড়িয়ে উত্তর দিতে হয়, এই ম্যানার্স তো আপনি জানেন না? সরি, এক মিনিট। বন্ধু বর্ষে অধিক। আমি আগামী 14/3/2002 তারিখে আমার ছেলে সম্পদকে নিয়ে তোমাদের ওখানে যাচ্ছি। উদ্দেশ্য জমি জমাগুলো একটা গতি করা। আমার তার কলকাতার জঙ্গল ছেড়ে মানভূমে যাওয়া হলো না। প্রতিমা গত হয়েছে প্রায় 2 বছর হলো। সম্পদ তার নাটক আর সিনেমা নিয়ে ব্যস্ত, এখানে না থাকলে সে নাকি কাজ পাবে না। কিন্তু নাটক আর সিনেমা নিয়ে কতদিন চলে বলো, তাই ওই জমিগুলোর একটা গতি করতে পারলে ওর বেশ কিছুদিন চলে যাবে। বাকি কথা সাক্ষাতে বলবো। ইতি। বাবার চিঠিটা এত যত্নে রেখে দিয়েছিলেন? এরকম অনেক চিঠি আমার কাছে যত্ন করে রাখা থাকে। আপনি তাহলে অধীর কাকার ছেলে, তাই না? আগে আচ্ছা, আমরা যখন গ্রামে গিয়েছিলাম ওখানে ওই অমরেন্দ্র বলে একজনকে দেখেছিলাম। আমার দাদা, উনি এখন দিল্লিতে শিক্ষকতা করেন। আমি ওনার ছোট ভাই। কি সব শুনেছিলাম আপনার ব্যাপারে। যাকে এবার বলুন তো, আমার এখানে ঠিক আছে? আমি কিন্তু আগেই বলে রাখছি, আমি ফিল্মে চান্স করাতে পারবো না। না না, আমি ফিল্মে চান্স চাই না, আমি অভিনয় করতেও পারি না। যাক, একজনকে অন্তত পাওয়া গেল যে অভিনয় করতে পারে। বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যিই অভিনয় করতে পারি না। বললাম তো। এবার বলুন তো, আমার এখানে কি কাজে? একটা বিশেষ কাজে কলকাতায় এসেছিলাম। হুম। আপনার এখানে 2 দিন থাকতে চাই। 2 দিন? ঠিক 2 দিন। আমার এখানে চাকরির খোঁজে? না না, একটা ব্যক্তিগত কাজে। বলে এবার ছি, বলা যাবে না কেন?
নিশ্চয়ই বলবো, এখন নয়, দুদিন পর যাওয়ার আগে। দাদা তোমার গাড়ি এসে গেছে। দাদা তোমার গাড়ি এসে গেছে তো। ও গড, দেখলে আজকে আবার দেরি হয়ে গেল। আজকে আউট, তাড়াতাড়ি আয় সন্তু। আমি বোধহয় আপনার দেরি করিয়ে দিলাম স্যার। আরে না না, ইটস ওকে, প্লিজ আপনি বসুন। সন্তু, আপনার খাবারের ব্যবস্থা করিস, ঠিক আছে? সন্তু, ফোনটা ধর। হ্যাঁ আবার সেই ডেট কি করে ম্যানেজ করবে ডেট? আপনার চিঠি রাখার বাক্সটা তো খুব সুন্দর। এটা এটা আমার ডাক বাক্স। ডাক বাক্স? অনেকদিন পরে কথাটা শুনলাম, ডাক বাক্স। এতে রাজার চিঠি আছে নাকি? হ্যাঁ। কত পদ বানিয়েছে তোর জন্য, তুই খাবি নে মা? ও মা, ও মা, খানা রে মা, খানা রে, খা মা, খা। খাবি নে তুই? খাবি নে তুই? আমার উপর রাগ করেছিস মা? খানা রে মা, খা, খা মা, খা। এই দেখ মা, মা, আমি খাচ্ছি মা, তুই খাবি নে মা? কি রে মা, তুই খাবি নে? আমার উপর রাগ করেছিস, এই পাগলা ছেলেটার উপর রাগ করেছিস মা? খা না রে মা, খা। দুঃখ দিস নে মা, খা। তুই খাবি নে? আমি এত বলার পরেও তুই খাবি নে তো? হ্যাঁ, খাবি নে তুই? তবে আমি তোকে, ওমা ওমা, এ কি রূপ দেখালি মা মুখ্য ছেলেটাকে? ওমা ওমা, মারে অসাধারণ মানুদা, অসাধারণ মানুদা, তুমি তো দারুণ অ্যাক্টিং করো। ওই আর কি, সে এক সময় ছিল, করতাম গ্রামে, বুঝলে সন্তু? হ্যাঁ, হেজাকের আলোয় রাতের পর রাত পালাগান হতো, যাত্রা হতো, শত শত মানুষ, কাতারে কাতারে মানুষ বসে থাকতো। কত কিছু করেছি জানো? ওই ওই নটি বিনোদিনী, তারপরে যত মত তত পথ, মির্জাফর, তারপরে ওই ইয়ে মুক্তি সূর্য ক্ষুদিরাম। সে এক সময় ছিল সত্যি, সব কেমন যেন হারিয়ে গেল, যেন লোকের হাতে হাতে মোবাইল চলে এলো, সব সব শেষ, সব পঙ্গু হয়ে গেল। আমার মতো পঙ্গু হয়ে গেল, যেন আমার মতো। ছাড়ো ছাড়ো, আমার কথা ছাড়ো, সত্যি এটা দাও আমাকে। সন্তু, হ্যাঁ, তো তোমার এই ভালো নামও কি সন্তু নাকি? হ্যাঁ, সন্তোষ কর্মকার। কর্মকার বাবু। তা কর্মকার বাবু, হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বর্ধমান স্টেশন থেকে অনেকটা ভেতরে গো। এই যে এখানে এলে কি করবে? সে অনেক কথা গো মানুদা, অনেক কথা। আসলে কি জানো মানুদা, এই ছোটবেলা থেকেই না অভিনয়ের নেশাটা যে কিভাবে ভেতরে ঢুকে গেল বলতে পারবো না। ভালো লেগে গেল। আমরা 5 ভাই বোনের সংসার, বুঝলেন? অভাবের সংসার, আজ জুটছে তো কাল উপোস, যা হয় অভাবের সংসার। এর মধ্যে আবার অভিনয়, এটা বিলাসিতা ছাড়া আর কি? ওই রোজ জামালি, রোজ জামালি। একদিন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে এলাম এই কলকাতা। পালিয়ে তো এলাম, তারপর তারপরই তো আসল খেলাটা শুরু, বুঝতে পারছো না? পেট পেট কি কারো কথা শুনবে? শুনবে না। খিদে পেলে খাবার চাইবে, চাইবে তো? বললে বিশ্বাস করবে না মানুদা, একটা সময় দুবেলা দুটো খাবার জন্য যে যা বলেছে তাই করেছি, যে যা বলেছে তাই। তা তুমি যে এই যে দেশের বাড়ি ছেড়ে চলে এলে সন্তু, হ্যাঁ, বাড়ির লোকজন খোঁজ খবর করলো না তোমার? হ্যাঁ, খোঁজ খবর
সত্যি মানুদা তুই এমন একটা কথা বল, আরে বাবা খোঁজ করবে গেল। আরে আজকের দিনে আজকের বাজারে একটা পেট কমলো, তাই বা কম কিছু খোঁজ করবে? হ্যাঁ? কেউ খোঁজ করেনি কেউ। তবে কিন্তু মানুদা আমি আমার অভিনয় আমার স্বপ্নটাকে কিন্তু চাইনি। স্টুডিও পাড়াতে এইসব ঝামালির মধ্যেও মাঝে মধ্যেই আমি যেতাম। আমি গিয়ে আমি যাকে পারতাম বলতাম, দাদা একটুখানি অভিনয়ের সুযোগ হবে, দিদি একটুখানি অভিনয়ের সুযোগ। আমি 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 অভিনয় করতে আমি সুযোগ পেয়েছিলাম। আমি আমি বেশ কটা ফিল্মে অভিনয় করেছি, তবে সবই ওই মুখ দেখানো চরিত্র, তেমন ভালো কিছু না। সবাই বলতো যে তোর হবে, তোর মধ্যে আছে, হবে তবে। আরে বাবা ভালো ক্যারেক্টার না পেলে, একটু সুযোগ না পেলে কি করে হবে? চলছে এইসব করতে করতে সম্পদদাই তো আমাকে একদিন ডেকে বললো, সন্তু তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার সাথে থাকবে, আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে অ্যাক্টর বানিয়ে দেবো। অ্যাক্টর তখন কি জানতাম যে তুই যে অভিনয়ের জন্য ঘর বাড়ি ভাই বোন এমনকি বাবা মা ছেড়ে চলে এলে, সেই অভিনয়ের কি হলো? অভিনয়টা আমার দ্বারা হবে না গো মনুদা। ও আমি আর পারবো না। বিশ্বাস করো মনুদা, আমি অভিনয়টা পারবো না। এসব পাতা আমার কথা পাতা। তুমি 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 কি করো? তুমি কি করো বলো? তুমি তো বলে না কি করো তুমি? পরে সব বলবো, দাও আমি রেখে দিচ্ছি। না দাদা এসে গেছিল, দরজা খুলো। ও আসছি। কি রে, খুঁজতে এত দেরি হলো? দাদা আমি একটু ওই ভেতরে ছিলাম। মালটা কোথায়? মানে? মানবেন্দ্র। ও মানুদা। সে কি কয়েক ঘন্টায় মানুদা? সে তুমি যাই বলো দাদা, লোকটা কিন্তু সত্যিই মাটির মানুষ। কি সুন্দর কথা বলে, দেশের কথা, গ্রামের কথা, জঙ্গলের কথা, মনে হয় যেন রূপ কথার গল্প শুনছি। আর তুমি ওকে মাল বলে দিলে। শোন, আমাদের ইন্ডাস্ট্রিতে এই মাল শব্দটা খুব চলে, বুঝলি? যেমন ধর ফ্লোরে সিঁড়ি লাগাতে হবে, কেউ বলবেই না সিঁড়িটা লাগা, বলবে এই মালটা লাগা। আবার ধর কোনো জুনিয়র আর্টিস্ট আসতে সংলাপ বললো, তখন কি বলবে জানিস? বলবে এই কে আছিস, মালটাকে একটু গলা তুলে কথা বলতে বল। যা আমার জন্য এক পেক বানা। सर बोलिए। हाँ सैटरडे का फाइनल कीजिए। नो इशू सर, सेकंड हाफ। দাদা জল एक तो जल। जी सर, ओके डन। এটাও মাল, তুই একটা নে। না থাক, আজকে আর আমি তুই মাঝে মাঝে তো সতীগিরি করিস কেন বলতো? আরে শুটিং এ কিছু হয়েছে নাকি? ধুর কি হবে বল, আমার ভালো লাগছে না এই রোজকার এত ভিড় এত ধুলো, আমার ভালো লাগছে না। তার মধ্যে পাবলিকের আদিক খেতাম। আরে আজকাল কি আর ওই অটোগ্রাফ নেই জানিস, সবাই শুধু ওই সেলফি তুলতে চায়। সে ওরা তোমার অভিনয় ভালোবাসে বলে তোমার কাছে আসতে চায়। কি বললি? হ্যাঁ ওরা অভিনয় ভালোবাসে বলেই তো তোমার। কোথায়? আমি ফিল্মে অভিনয় করি? এই শোন শোন শোন, ফিল্মে আমি অভিনয় করি? আরে সব মেলো, জাস্ট মেলো। আমি তোকে বলছি শুনছি, ওই 2-4 জন ডিরেক্টরের কাজ যদি বাদ দিস, বাকি কাজগুলো দেখতে ইচ্ছেই করবে। আর তার মধ্যে এই রেশমিটা ন্যাকামি এত বেড়ে গেছে না,
আরে বাবা, পাবলিকের সামনে আউটডোরে গিয়ে যদি ওরকম ভাবে নিজেকে এক্সপোজ করে, তাহলে পাবলিক খেলবে না বলতো? ও এই জন্য বোধহয় তোমার মন আজ পিড়িত। কি বললি? পিড়িত। পীড়িত? এই জন্তু, তুই মাঝে মাঝে আমার কথা বলিস না, যেন মনে হয় যারা পাঠশালায় বসে আছে। আরে আউটডোরে ওরকম একটু আধটু হতেই থাকে, আমি ওসব নিয়ে ভাবছি না রে। এই আমি কি ভাবছি নাকি এই মানবেন্দ্র হঠাৎ আমার বাড়িতে, মানে চেনা নেই শোনা নেই, আমার বাড়ি অ্যাড্রেস পেলে কি করে? হ্যাঁ, তোমার বাড়ির অ্যাড্রেস পাওয়া কি খুব কঠিন কাজ? ও তো স্টুডিও পাড়াতে ঘুরলেই পেয়ে যাবে। আরে বাবা, ও অভিনয় করতে চায়, তুই বল না, চাই অভিনয় করতে, তাহলে ও স্টুডিও পাড়া যাবে কেন? সেটাও তো ঠিক। বুঝতে পারছি না কলকাতায় কি কাজে, চাকরি খোঁজে নয়, আমার কাছে কোনো রেকমেন্ডেশনও চাই। আরে বাদ দাও না, দুদিনের জন্য তো এসছে, অত চিন্তার কি আছে? রাইট, জাস্ট 2 days, হ্যাঁ, জাস্ট 2 দিন, তার থেকে যেন একদিনও আমার এখানে না থাকে, এই কথাটা তুই ভালো করে বুঝে নে। আমি জানি না শুনতে, বুঝতে পারছি না ওর এখানে আসাটা না আমি ঠিক হজম করতে পারছি না রে। দাদা, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ? গান্ডুর মতো কথা বলছিস কেন? হ্যাঁ? আমি কিসের জন্য ভয় পাবো রে? আমি কেন ভয়? আরে ও না একটা ছাড় পোকা, ওকে জাস্ট দু আঙুলে চিপে মেরে এরকম করে জাস্ট ফেলে দেবো। আর তুই কি বলি? আমি ভয় পাচ্ছি। আমি দেখ ভাই, তুই বলি না, দেখ দেখ দেখ, না দেখ তুই আমি কি করতে পারি তুই দেখ। বল, আগে ফোন কর, বল। বল না, এসপি, কমিশনার, এমএলএ, তুই তো বললি আমি ভয় পাচ্ছি। না না, আমি ওভাবে বলিনি, তুমি অন্য মানে করছো। আমি তুমি ভয় পাচ্ছ দাদা, আমি বলিনি ওভাবে। দেখ শুন, তো ভয়টা একটা পাবোই, বল। দেখ, আমার এত বড় বাড়ি একেবারে ফাঁকা পড়ে থাকে, আমি প্রায় আউটডোরে যাই। তুই তখন বাড়িতে একা থাকিস, তো তুই বাজারে যাস, দোকানে যাস, তুই তখন কিছু একটা হয়ে যায়। কিছু মানে কি হবে? আরে বাবা, যদি চুরি হয়ে যায় তখন আমি কি করবো বল? আর রেশমি বলো। না না, শরীর ঠিক আছে। আরে না না, শোনো না, বলছি একটা পার্সোনাল কাজ ছিল। আরে বলা যাবে না কেন? নিশ্চয়ই বলবো। না শোনো না, শোনো না, বলছি আজকের দিনটা বাদ। আরে বাড়িতে একজন গেস্ট এসেছে। না না, রেশমি হোয়াট ইজ দিস? পুরুষ মানুষ, বাবার বন্ধুর ছেলে হয়েছে। না আমি আমি সত্যি জানি না কি করতে কলকাতা এসেছে, আমি কিচ্ছু জানি না। দ্যাটস বেটার। আমি 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 তোমায় ফোন করছি। আমি জাস্ট গিভ মি সাম টাইম, আই উইল কল ইউ। ইয়েস, ওকে, বাই, লাভ ইউ। তাহলে রেশমিটা আসতে চাইছিল জানিস, এতক্ষণ ভাটিয়ার সঙ্গে থেকে ওর মন ভরে, এবার আমার সঙ্গে না হয় আসতো, কি অসুবিধে ছিল? আরে তুই বুঝতেই পারছিস না নাকি? আরে ওই লোকটা যদি এসে দেখে আমি একটা অন্য কোনো মেয়ের সঙ্গে, তখন অন্য কোনো মেয়ের সাথে বলে? এই সঙ্গে তুই আজকে না প্রচুর উল্টোপাল্টা কথা বলছিস, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি যখন মানভূমে গিয়েছিলাম আমি ওই লোকটাকে দেখিনি, কতবার বলবে একই কথা? আমি শুনেছিলাম মনে হয় ওই জঙ্গলে থাকে, কি বলে বলো ওই অতি বিপ্লবীদের সাথে অন্য কিছু কথা। মানুদা, আগের মানুদা। দাদা একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি এটা খেয়াল করেছি, আমি এটা লক্ষ্য করেছি যে তুমি কোনো চিন্তার মধ্যে থাকলেই রেগে যাও। না না রে, বিলিভ মি, আমি কোনো চিন্তা নেই রে। আমি সত্যি বলছি, আমি কোনো চিন্তা নেই। আমি শুধু ভাবছি জানিস, বাবা যদি আমাকে তখন মানভূমে না নিয়ে যেত না, তাহলেই ভালো হতো। কেন? ওই জমিগুলো বিক্রি করতাম না, ওখানে ভালো একটা রিসর্ট বানাতাম, একটা ভালো শুটিং স্পট হতো, এক্সট্রা ইনকাম ফরএভার। কিন্তু দাদা, আমি যতদূর জানি তখন তো তোমাদের টাকা পয়সার খুব দরকার ছিল। ছিল তো, না তো কি হয়েছে? না তুই আজকে এরকম ভাবে কথা বলছিস কেন আমার সাথে?
কি হয়েছে বল, কিছু বলেছে ঘন্টা আমার নিয়ে? হ্যাঁ বল না। না তোরা তো দুজন আজকে একসাথে ছিলিস, নিশ্চয়ই আমার সব নিয়ে কথা হয়েছে, বলেছে এই হয়েছে, তাই তো? কিছু তো ভাই বলেনি। কি হয়েছে বল। সেরকম কিছু বলেনি দাদা, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। বলেনি সেরকম কিছু, আমি বলেনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয় আয় আজকে একটু অন্য কথা বলি। আয় বস না, বস। শুনতু, তোর এই বরুণ বাবুর ফিল্মের কাজের কথাটা মনে পড়ে? আরে যেখানে তুই একজন বিপ্লবী ছাত্র, গোটা ফিল্মে তোর কোনো ডায়লগই নেই, কিন্তু লাস্ট সিনে পুলিশ যখন তোকে ধরে নিয়ে যাচ্ছে, তুই পাবলিকের দিকে তাকিয়ে যে লুকটা দিয়েছিলিস না, লাখ টাকার লুক ভাই, লাখ টাকা। দাদা দাদা রাত হয়ে গেছে, খাবার গরম করছি, শেষ হয়ে ডিনার করে নাও। ও রেশমিদি দুপুরবেলা ফোন করেছিল, তোমার ফোন সুইচ অফ ছিল। দাদা তুমি আজ শুটিংয়েও যাও। বেশ করেছি গাড়িকে বাস্তব। আমি কোথায় যাব না সেই কৈফিয়ত তোকে দেব না রে। আমার বাড়িতে থাকিস, আমার কাছে কৈফিয়ত চাইছিস, জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। আমার কাছে কৈফিয়ত চাইছিস, আমার কাছে। কি হলো, এত রাত্রে জেগে বসে আছো? আপনার জন্য। সন্তু কোথায়? ও বোধহয় শুয়ে পড়েছে, জানেন ওর শরীরটা ঠিক ভালো নেই। শুয়ে পড়েছে? কিন্তু আমি না ফেরা পর্যন্ত ও তো কোনদিন শোয় না। আপনি ঠিক আছেন? হ্যাঁ আপনি ঠিক আছেন? একদম ঠিক আছে। আরে বাবা, আমাদেরকে ঠিক না থাকলে হয়? সারা দিন এত শুটস, এত ইভেন্টস, প্রমোশনস, আমাদের অলওয়েজ ঠিক থাকতে হয়। Actors must be fit and fine every day, all time. আর বলো, এই যে সন্তুকে দেখছো না? সন্তু ও কিন্তু আমার চাকর না, আমার ভাইয়ের মতো। গ্রাম থেকে কলকাতায় এসেছিল ফিল্ম স্টার হতে। ন্যাচারালি হতে পারে, তাহলে গ্রামে ফিরে যাই। লেগে গেছে আমার এখানে, আমার অভিনয়ের জন্য আমায় খুব ভক্তি শ্রদ্ধা করে। কিন্তু লোকে যে বলে আপনি সন্তুকে ওপরে উঠতে দেননি। আচ্ছা, লোকে বলে না, মিডিয়া বলে, মিডিয়া। আরে অনেক কথা বলে, এটা ছাড়ো তুমি।
তুমি বলো, তোমার কথা, তোমার গ্রামের কথা শুনেছি ওখানে নাকি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, অনেক উন্নতি হচ্ছে। বড় বড় শপিং মল, লম্বা চওড়া পিচ ঢালা রাস্তা, বাতিস্তম্ভে হ্যালোজেন। কিন্তু কি জানেন, চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। তোমার জমিগুলোর কি হলো? ওগুলো সব বিক্রি করে দিতে হয়েছে বাবার ট্রিটমেন্টের জন্য। কেন, কি হয়েছিল অতীক কাকা? প্রস্টেট ক্যান্সার। অনেক চিকিৎসা করিয়েছিলাম, কোনো লাভ হয়নি, অনেক টাকা খরচ হয়েছে। প্রায় 1 বছর হলো বাবা গত হয়েছেন। সোনালী ধানের স্বপ্ন দেখা মানুষটা চোখের সামনে কেমন যেন ফুটিয়ে মারা গেলেন। I'm sorry. By the way, তোমার কাজ কত দূরে গেল? হ্যাঁ, কাজ প্রায় শেষ হয়ে গেছে জানেন, আর একটা ছোট্ট কাজ বাকি আছে। ভাবছি সেটা সেরে আজ রাতেই চলে যাব। আজ রাত? হ্যাঁ, আজ রাতে। যা ভালো বুঝো। যাওয়ার আগে আসলে আপনার সাথে শেষবারের মতন একবার দেখা করার জন্য বসে আছি। আরে শেষবার কেন বলছো? দরকার পড়লে আবার আসবে। না, তার আর দরকার হবে না। যাওয়ার আগে আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? হ্যাঁ, গল্প, যেটা শুনলে হয়তো আপনার কোনো প্রডিউসার বন্ধু একটা গোটা সিনেমা বানিয়ে ফেলতে পারে। আরে কিসের গল্প? আমি কার গল্প? একটা মেয়ের গল্প। মধ্যবিত্ত পরিবারের একটা গ্রামের মেয়ের গল্প। এলাকারই একটা গ্রুপ থিয়েটারে সে কাজ করতো জানেন। গ্রামের সবাই বলতো ও খুব সুন্দরী, ও খুব ভালো অভিনয় জানে, ওর অন্তত সিনেমায় নামা উচিত, অবশ্যই উচিত। সেটাই বোধহয় ওর কাল হলো জানেন। ঘরে বসে টিভিতে সিনেমা সিরিয়াল গুলো দেখতো, আর আর বুকের মধ্যে অতি যত্নে নায়িকা হওয়ার স্বপ্নটা লালন করত। এরই মধ্যে হঠাৎ করে ওদের বাড়িতে এসে হাজির হলো মেয়েটির বাবার এক বন্ধু, সঙ্গে তার এক সুদর্শন পুত্র। আমি উঠি, আমার কাল সকাল 7টায় কল টাইম আউটডোর যেতে হবে। প্লিজ, আর একটুখানি বাকি আছে, প্লিজ। প্লিজ মানবেন্দ্র, আমার দেরি, আমার ভালো আমার লাগছে। গল্পটা সত্যিই ছোট গল্প, আর একটুখানি বাকি আছে। ওকে প্লিজ। মেয়েটি তার বাবার বন্ধুর ছেলেটিকে দেখে চমকে উঠল। আরে, একে তো প্রায় টিভি সিরিয়ালে দেখা যায়। ব্যাস, তারপর যা হয়, প্রথম সাক্ষাতেই প্রেম, টলিউডে পৌঁছাবার শর্টকাট রাস্তা খোঁজা শুরু। মেয়েটি সিনেমায় নামার প্রস্তাবটা না ছেলেটা লুপে নিয়ে নিল, বললো সব নাটক ফাটক করে কিচ্ছু হবে না, সে তাকে টালিগঞ্জে নিয়ে গিয়ে নায়িকা হিরোইন বানিয়ে দেবে। তার অনেক ভালো ভালো প্রডিউসার বন্ধু আছে ওই টালিগঞ্জে। কিছুদিন বাদে ছেলেটি চলে গেল, কিন্তু কথা দিয়ে গেল সে আবার ফিরে আসবে মেয়েটিকে নিয়ে যেতে। এই শোনো, তোমার এত পাতি গল্প না আর কোনো বাংলা সিনেমায় চলে না, আর ওই যাত্রা হলেও খাবে না। আর তুমি স্ক্রিপ্ট লেখো, এই কথাটা আমাকে আগে তো বলনি। না প্লিজ, আমার ভালো লাগছে না। আমি কেন, না না না, যাবে না, প্লিজ শুনুন। আমার সময় নেই। আমার গল্পটা আর একটুখানি বাকি আছে, একটু শুনে নিন। আমি আচ্ছা ঠিক আছে, প্লিজ বলুন। দিন 10 বাদে ছেলেটি আবার ফিরে এলো সেই গ্রামে। রূপালী পর্দার স্বপ্নে বিভোর মেয়েটি জাস্ট বাড়িতে একটা চিঠি লিখে এক বস্ত্রে ছেলেটির সঙ্গে কলকাতায় চলে এলো নায়িকা হবে বলে। ডিসকাস্টিং। এই তোমার গল্প বলা কমপ্লিট? না প্লিজ প্লিজ লিভ। এক মিনিট, এক মিনিট। শ্রীচরণেশু বাবা, তোমরা মত দেবে না জেনেই আমি আমার এক বন্ধুর সাথে কলকাতায় চললাম। আমি জানি, আমি বিশ্বাস করি আমার মধ্যে অনেক প্রতিভা আছে। এই অজ পাড়াগায় থেকে সেই প্রতিভা নষ্ট হোক সেটা আমি চাই না বাবা। একবার টালিগঞ্জে গিয়ে নায়িকা হতে পারলে অনেক খ্যাতি, অর্থ, যশ। কলকাতায় একটা ফ্ল্যাট কিনে আমি শীঘ্রই তোমাদের ওখান থেকে নিয়ে আসবো, শুধুমাত্র কটা দিনের জন্য, শুধুমাত্র কটা দিনের অপেক্ষা বাবা। আমায় ক্ষমা করো, আমার প্রণাম নিও বাবা। ইতি তোমাদের শর্মী।
Enough is enough. Just get out. Get out of. রাজার চিঠি, এতে 4টে দানা আছে সম্পদ। তোমার একজনের পক্ষে যথেষ্ট খাবার নাও, বসে পড়ো। চন্দর, চন্দর। সন্ধ্যকাল সকালের আগে উঠবে না সম্পদ। ওকে মিষ্টির সাথে আমি কড়া রোদের ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি। এবার বলো তো, গতকাল আমায় ফলো করছিলে কেন? কে আপনাকে ফলো করছিল? আমি আপনাকে কেন ফলো? আমি ফলো করিনি আপনাকে। শর্মী কোথায়? কে কে কে? শর্মী কোথায়? আমি জানি না শর্মী কোথায়। আমি কি করবো? তুমি জানো, বলো শর্মী কোথায়? আমি জানি না। জানো, বলো শর্মী কোথায়? আমি শর্মীকে বলেছিলাম যে ওকে ফিল্মে চান্স করে দেবো, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে সেই দায়িত্ব আমার নয়। এটা তোমার থাকতো না সম্পদ, থাকতো না যদি না তোমার রান্নাঘরের ক্যাবিনেট থেকে এই ব্যাগটা আমি উদ্ধার করতাম। হ্যাঁ, এই ব্যাগটা শর্মী যখন ঘর ছেড়েছিল এই ব্যাগটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। It's completely unethical, মহামেন্দ্র। আমি আপনাকে বিশ্বাস করে নিজের ফ্ল্যাটে থাকতে দিতে পারি, আপনি আমার জিনিসপত্র। আমি তোমার কাছ থেকে এথিক্স শিখবো না সম্পদ। শর্মী তোমায় বিশ্বাস করে, তোমায় ভালোবেসে, তোমার প্রেমের খেলায় অন্ধ হয়ে ঘর ছেড়েছিল। না 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 না, কোনো ফোন ধরবে না, ধরবে না, নতুন খুলে উড়িয়ে দেবো। রাখো ফোন, ঠিক আছে, রাখো। আমি রেখে দিচ্ছি। আমাদের কথা এখনো শেষ হয়নি। আমি রেখে দিচ্ছি। আমি ফোন রেখে দিয়েছি। ওই ছবিটার নাম কি ছিল? কোন ছবিটা? ওই ছবিটা, যে ছবিটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তুমি জাতীয় পুরস্কার পেয়েছিলে। ওই মঞ্চ আর সিরিয়ালের পাতি অভিনেতা থেকে তুমি মহানায়ক, হিরো হয়ে উঠেছিলে। বলো। দেখুন আমি প্রচুর পুরস্কার পেয়েছি। তুমি জানো না ওই ছবিটার নাম কি ছিল? না, আমি জানো, বলো সম্ভব, বলো, জানো তুমি? আমি বলি আমি অঙ্গীকার, তাই না সম্পদ? অঙ্গীকার। আচ্ছা, অঙ্গীকারের ইংরেজি মানেটা তুমি জানো? কমিটমেন্ট, তাই না? কমিটমেন্ট। এইভাবে তুমি একটা বিশ্বাসকে হত্যা করলে সম্পদ। দেখুন, আপনি আমাকে এভাবে ব্লেম দিতে পারেন না। আমি একটু পুলিশের সাথে কথা বলতে চাই। তার আগে আমি তোমার মুখ থেকে পুরো সত্যিটা শুনতে চাই। হ্যাঁ, আমি শর্মী আমার সাথে এখানে এসেছি। হ্যাঁ, ইটস ট্রু। কিন্তু ও আমাকে না জানিয়ে কোথায় চলে গেছে আমি সত্যি জানি না, বিলিভ মি। আবার মিথ্যে কথা। নিয়ে যাওনি শর্মীকে তোমার প্রডিউসার বন্ধু ভাটিয়ার কাছে? শর্ত ছিল ভাটিয়া তারপরে ছবিতে তোমাকে হিরো করবে। ভাটিয়া কিন্তু তার কথা রেখেছে, কিন্তু আমাদের শর্মী কোথায়? বলো বলো সম্পদ, আমাদের শর্মী কোথায়? বলে দাও না, বলো না আমাদের শর্মী কোথায়, বলো না। বলবে না, বলবে না। আমি জানি না। বলবে না। এই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, গুলি করে দেবো। উঠে দাঁড়াও, মাথার পেছনে হাতটা ঠিক এইভাবে রাখো, রাখো, রাখো। এইবারে হাঁটু গেড়ে এইভাবে বসে পড়ো, বসো। বসি, আমি বসি। এই ভক্তিটা না আমার ভীষণ প্রিয় হচ্ছে। তো জঙ্গলের মধ্যে কত লুম্পেন বুর্জোয়াকে আমি এইভাবে গুলি করে মেরেছি, এইভাবে। প্লিজ রেশমি, মহানায়িকা রেশমি, তোমার বর্তমান শয্যা সঙ্গিনী, অথবা তুমি ওর বর্তমান শয্যা সঙ্গী, তাই না? না বলো। হ্যাঁ, আমি শর্মীকে ভাটিয়ার প্রাইভেট পার্টিতে নিয়ে গেছিলাম, ভাটিয়ার বাগান বাড়িতে। বিলিভ মি, সেদিন সন্ধ্যেবেলা শর্মী প্রচুর ড্রিঙ্কস করে ফেলেছিল। তাই ভাটিয়া বললো যে আজকে রাত তো এখানে থেকে যাক, কাল সকালে পৌঁছে দেবে। কিন্তু 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 কে? আমি বলছি তো, পরের দিন সকালবেলায় ভাটিয়া ফোন করে বললো যে শর্মীকে পাওয়া যাচ্ছে। তখন তুমি কি করেছিলে? নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছিলে। আমি কিছু করতে পারি। অ্যাকচুয়ালি তখন আমার নতুন ছবির কাজ শুরু হচ্ছে, আমি খুব ব্যস্ত ছিলাম, স্ক্যান্ডালের ভয়। তোমার সব ব্যস্ততা মিথ্যে ছিল সম্পদ, কারণ পুলিশে খবর দিলে তোমার আর নায়ক হওয়া হয়ে উঠতো না, তাই না? ইটস নট ট্রু। আমি সত্যি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমি শর্মীকে ফিল্মে চান্স করিয়ে দেবো। ফোনটা ধরো, নাহলে রেশমি সন্দেহ করবে, কিন্তু কোনো আজে বাজে কথা নয়। হ্যাঁ
হ্যাঁ রেশমি বলো। আরে না না, টয়লেট এসে না, ওই যা হয় আর কি, গ্যাস্ট্রিক ডিসঅর্ডার। কি ভাটিয়া? শর্মি, আমি তোমায় পরে ফোন করছি রেশমি, আমি তোমায় পরে ফোন করছি। এত তাড়াতাড়ি রেখে দিলে ফোনটা? ওই ভাটিয়া কোনোদিন তোকে দেখা যাবে না জানি, তবু বুকের ভিতর রেডিও অ্যাক্টিভিটি, অথচ মগজে অতীতের ঠোঙাবালা, খুঁজে বিজ্ঞাপনের নিরুদ্দেশের চিঠি। ভাটিয়াকে আজ সন্ধ্যেবেলা আমি মেরে দিয়েছি। টলি ক্লাব থেকে টলতে টলতে বেরোচ্ছিল, তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি মালটাকে। দুটো দানা ওর মগজে পুড়ে দিয়েছি। এবার তোমার মানবন্ধু প্লিজ 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 মানবন্ধু বিলিভ মি, আমি কিন্তু সত্যি এরকমটা চাই না। আমি তো বললাম, আগেও বললাম, আমি সত্যি চেয়েছিলাম যে আমি শর্মিকে ফিল্মে চান্স করিয়ে দেবো। বিলিভ মি। আচ্ছা সম্পদ, সম্পদ সম্পদ তোমাকে কখনো ছোটবেলায় শাস্তি দিতে অন্ধকার ভাড়ার ঘরে আটকে রাখা হয়েছে? অন্ধকার ভাড়ার ঘর, দেওয়ালগুলো খুব কাছে, আরো 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 কাছে অন্ধকার, অন্ধকারে মাকড়সার সুতো বেয়ে নেমে আসা আর সোলার পরপরানি, সোলার পরপরানি, গলা আটকে যাওয়া ভয়, আর ভয়ের ঠিক পেছনে রাগ, অন্ধরাত, শিশি বোতল কাপ ডিশ ভেঙে চুরমার করে দেওয়ার আগ্রহ, কেন 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 তুমি চর্মিকে বেঁচে দিলে সম্পদ? ও তো তোমার কোনো ক্ষতি করেনি, ও তো খালি স্বপ্ন দেখতো, বাস্তব সব স্বপ্ন, ও বাস্তব। আমি প্রত্যেক বছর ভাইফোঁটার সময় ওর কাছে ফোঁটা নিতে আসতাম। একবার করে কেমন করে জানি না পুলিশের খবর পেয়ে গেল, উৎপেতে ছিল আমাকে ধরার জন্য, কিন্তু না ধরতে পারিনি। কিন্তু ওদের একটা গুলি আমি এখন আমার এই হাঁটুতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানবেন্দ্র প্লিজ প্লিজ, মানবেন্দ্র আপনি একটু স্টেডি হন না মানবেন্দ্র, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ একটু বসুন, প্লিজ প্লিজ একটু শান্ত হন। বলছি আপনার জন্য একটা ড্রিঙ্ক বানাবো, স্কচ। মানবেন্দ্র, আপনার পুলিশের যত কেস আছে আমি সব ক্লিয়ার করে দেবো। আপনার কত টাকা লাগবে বলুন না, কত টাকা লাগবে, গাড়ি বাড়ি যা লাগবে আমি দেবো। আপনি শুধু বলুন। আপনি কোনো রাজনৈতিক দলের নেতা হবেন মানবেন্দ্র? বলছি মানবেন্দ্র, আপনি দিল্লি যাবেন? দিল্লি আমার অঙ্গীকার। হ্যাঁ, যেভাবে বসেছিল বসো, নালে গুলি মেরে দেবো। প্লিজ আপনি বসো। আমি বসছি, আপনি গুলি চালাবেন না, আমি বসে গেছি। আমি বলছি মানবেন্দ্র প্লিজ একবারটি শুনুন, আমার কথাটা শুনুন, যে হয়তো শর্মি কোথাও গেছে, আবার ফিরে আসবে, বলুন না, এমন হতে পারে না? না, বিশ্বাস করা হতে পারে না। শর্মি আর ফিরবে না, কারণ গতকাল আমি নিউ টাউন থানায় ওই বেওয়ারিশ লাশগুলোর ছবির মধ্যে আমার শর্মিকে শনাক্ত করেছি। আমি বসে আছি, বলছি মানবেন্দ্র, বলি আমায় মারাটা কি খুব জরুরি? আমায় মারলে আপনার শর্মি ফিরে আসবে তো? না আসবে না জানি, কিন্তু তুমি যে আবার শর্মির মতো কোনো সহজ সরল নিষ্পাপ মেয়েকে নষ্ট করবে না, তার কি নিশ্চয়তা আছে? মানুদা প্লিজ আমায় মেরো না, মানুদা প্লিজ। আমি সত্যি বলছি, আমি কখনো এরকম করব মানুদা। আমি তোমার নিজের লোক, তোমার স্বজন। মানুদা তুমি মনে করো আমার বাবা তোমার বাবার বন্ধু ছিল, ওই অতগুলো জমি কত কম টাকায় তোমাদের দিয়ে এসেছিল। মানুদা প্লিজ মেরো না, আমার কথাটা একবার করো। আমি তোমার প্রচুর টাকা দেবো মানুদা, প্লিজ। সব টাকা বাবার চিকিৎসার খাতে খরচ হয়ে গেছে, সব টাকা। বাবা যখন শেষ সময় বাড়িতে একজন পণ্ডিত মশাই আসতেন বাবাকে গীতা শোনাতে,
আমিও শুনতাম, মন দিয়ে শুনতাম, মন দিয়ে। কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, তোমার সামনে দেখো, তোমার আত্মীয় বর্গ, তোমার স্বজনেরা আজ যারা তোমার প্রতিপক্ষ। অর্জুনের অন্তরটা কেঁদে উঠছে। সে বলছে, এ তুমি কি বলছো সখা? ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু। কৃষ্ণ বলছেন, আজ যদি তুমি ওদের না মারো তাহলে তুমি কর্তব্যচ্যুত হবে। অর্জুন বলছে, বেশ বেশ সখা, আমি তাই বললাম। কৃষ্ণ বলছেন, লোকে তোমাকে বলবে নপুংসক, বলবে ক্লিপ। অর্জুন বলছে, আমি নপুংসক সখা, আমি ক্লিপ, কিন্তু আমি আমার স্বজনদের মারতে পারবো না, পারবো না, পারবো না। তখন কৃষ্ণ হাঁ করে দেখালেন, দেখো পার্থ, আমার মুখের ভেতরে দেখো, তুমি যাদের জীবন্ত বলছো তারা আমার মুখ গহ্বরে প্রাণহীন, মৃত। তুমি তাদের মারো কিংবা না মারো, কিচ্ছু যায় আসে না পার্থ। আমি যে তাদের অনেক আগেই মেরে রেখে দিয়েছি। সম্পদ আমার হাঁটুতে রাষ্ট্রের গুলি, আর স্মৃতির আয়নায় ধর্ষিত মনের ভাঙা চোরা মুখ। তুমি কি ভেবেছো তুমি আমায় মেরে বেঁচে যাবে তো? না, বাঁচবো না, জানি জানি বাঁচবো না, কিন্তু যে কটা দিন চলবি করতে বাঁচবো, ওই খাবার আমার দিকে তাকে হো হো করে হাসবে, এ আমি মেনে নিতে পারবো না। সম্পদ, আমাদের মতো মানুষ প্রতিদিন লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, আমাদের বুদ্ধি যুক্তি ক্ষমতাকে অহরহ ব্যঙ্গ করা হচ্ছে। এই তোমরা বুঝিয়ে দিচ্ছ যে সৎ আর অসতের মধ্যে কোনো পার্থক্য নেই, নেই কোনো পার্থক্য নেই। আইন আদালত সব তোমাদের ওই পকেটে, সব। এই তো বিচার আমি আমার হাতে তুলে নিয়েছি। ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, ভয় পেও না সম্পদ, ভয় পেও না। ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়তে এসো সম্পদ, আমার সঙ্গে লড়তে এসো। আমার বিরুদ্ধে ধর্মযুদ্ধে অবতীর্ণ হও সম্পদ, ধর্মযুদ্ধে। গুড বাই সম্পদ। রেশমি, আমি মানবেন্দ্র বলছি। আমি তোমার সম্পদকে মেরে দিয়েছি।